আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে হচ্ছে গৌড়ের পাল রাজাগুলোর কথা বলেছিলাম এবং গৌড়ের গণেশ দনুজমর্দন দেব এবং তার ছেলে জালালউদ্দিন কী করে হলো এই ব্যাপারগুলো আলোচনা করেছিলাম ওই একটা উপন্যাস থেকে সংগ্রহ করে। তো এবার ওই ওই ফ্যামিলিটাকে কন্টিনিউ করে গৌড়ের পরপর আর কতগুলো রাজা হয়েছিল সেই ব্যাপার নিয়ে আজকে একটু আলোচনা করি। তো দনুজমর্দন দেবের ছেলে জালালউদ্দিন হলো, জালালউদ্দিনের পরে কে হলো? মহেন্দ্রদেব কিছুদিনের জন্য, মানে দনুজমর্দন দেবের ছোট ছেলে। এবার তারপরে হচ্ছে জালালউদ্দিনের ছেলে হচ্ছে গৌড়ের সিংহাসনে বসে। 1433 থেকে 1436 সাল পর্যন্ত শামসুদ্দিন আহমদ শাহ হচ্ছে গৌড়ের সিংহাসনে পদার্পণ করে। এই শামসুদ্দিন আহমেদ শাহ ছিল হচ্ছে গণেশ বংশের হচ্ছে শেষ রাজা। এরপরে হচ্ছে আবার ইলিয়াস শাহী বংশ কিন্তু আসে। আমি পূর্বে বলেছিলাম গণেশ বংশের পূর্বে ছিল ইলিয়াস শাহী বংশ। ইলিয়াস শাহী বংশকে পরাজিত করে হচ্ছে বিভিন্ন কূটনৈতিক বুদ্ধির মাধ্যমে হচ্ছে রাজা গণেশ হচ্ছে সিংহাসনে বসে। সিংহাসনে বসার পর হচ্ছে রাজনৈতিক চাপানুত্তরের ফলে তার ছেলেকে মানে যদুকে জালালউদ্দিন হিসাবে তৈরি করা হয়, মানে ইসলাম ধর্ম গ্রহণ করে। তারপরে হচ্ছে জালালউদ্দিনের ছেলে, এখনই বললাম শামসুদ্দিন আহমেদ শাহকে সিংহাসনে বসানো হয়। এটা হচ্ছে যদু বংশ, মানে গণেশ বংশের শেষ সম্রাট। এবার হচ্ছে আবার হচ্ছে ইলিয়াস শাহী বংশ হচ্ছে গৌড়ের সিংহাসনে বসে। তো এই শামসুদ্দিন আহমেদ শাহকে তারই অমার্ত, মানে আমি বললাম যে ইলিয়াস শাহ বংশ আবার পদার্পণ করে, এই ইলিয়াস শাহ বংশেরই হচ্ছে অমার্তরা হত্যা করে এবং অমার্তরা হত্যা করে ইলিয়াস শাহের পৌত্র নাসিরুদ্দিন মোহাম্মদ শাহকে হচ্ছে সিংহাসনে বসায়। এবার নাসিরুদ্দিন মোহাম্মদ শাহর পরে হচ্ছে গৌড়ের সিংহাসনে বসে হচ্ছে খুব বিখ্যাত পরিচিত রাজা রুকনুদ্দিন বরবক শাহ। এই রুকনুদ্দিন বরবক শাহের হচ্ছে রাজত্বকাল ছিল হচ্ছে 1459 থেকে 1474। আর এই রাজা ছিল হচ্ছে উদার এবং অসাম্প্রদায়িকতার মানুষ, মানে হিন্দু মুসলমানের বিভেদটা তিনি মানতেন না। এবং হচ্ছে এই সময়েই হচ্ছে কৃত্তিবাস এবং মালাধর বসু এই রাজারই হচ্ছে পৃষ্ঠপোষকতা করেন। এবার হচ্ছে রুকনুদ্দিন বরবক শাহের মৃত্যুর পরে সিংহাসনে বসে হচ্ছে 1480 খ্রিস্টাব্দ পর্যন্ত, মানে 1478 থেকে 1480 সাল পর্যন্ত রুকনুদ্দিন বরবক শাহের ছেলে শামসুদ্দিন ইউসুফ শাহ। এবং তারপরে হচ্ছে সিংহাসনে বসে একজন পাগল রাজা, শামসুদ্দিন ইউসুফ শাহের সন্তান নাসিরুদ্দিন সিকান্দার শাহ। এর কাল ছিল হচ্ছে 1480 থেকে হচ্ছে 1481। তারপরে হচ্ছে আমি কিছুক্ষণ আগে নাসিরুদ্দিন মাহমুদ শাহের কথা বললাম। নাসিরুদ্দিন মাহমুদ শাহের সন্তান ছিল যেটা ছিল হচ্ছে রুকনুদ্দিন বরবক শাহের ভাই জালালউদ্দিন ফতেহা শাহ। এর রাজত্বকাল ছিল 1481 থেকে 1487। এবার শুরু হলো হচ্ছে ইলিয়াস শাহী বংশ, এগুলো চললো। এবার ইলিয়াস শাহের বংশের পরে আসলো হচ্ছে হাফসি শাসন। এই শাসনকালটা ছিল হচ্ছে গৌড়ের কাছে খুব ভয়ঙ্কর। এই হাফসি শাসন হচ্ছে এই ফতেহা শাহর সময়ে হচ্ছে কিছু অমার্ত ছিল যারা হচ্ছে ফতেহা শাহের অধীনে হচ্ছে কর্মরত ছিল। এরা হচ্ছে নিজেরা হচ্ছে নিজের দল গঠন করে এবং ষড়যন্ত্র করে হচ্ছে ফতেহা শাহকে হত্যা করে। এবং সেই সময় ফতেহা শাহকে হত্যা করে সিংহাসনে বসেন গিয়াসউদ্দিন বরবক শাহ সুলতান শাহজাদা। অ্যাকচুয়ালি এরা ছিল হচ্ছে হাফসি নপুংসক। আর এরা প্রথমে হচ্ছে ফতেহা শাহের কৃতদাস হিসাবে গৌড়ে থাকে। পরবর্তীতে এরা নিজস্ব দল গঠন করে সৈন্য সামন্ত গঠন করে হচ্ছে ফতেহা শাহের এগেনস্টেই যায় এবং তাকে হত্যা করে সিংহাসনে বসে। কিন্তু এই সুলতান শাহজাদা অর্থাৎ হচ্ছে গিয়াসউদ্দিন বরবক শাহ বেশি দিন রাজত্ব করতে পারেনি। তারই সময়ে হচ্ছে এই ফতেহা শাহর অনুগত একজন ছিল, যিনি ছিলেন হচ্ছে ফিরোজ শাহ, যার নামে হচ্ছে ফিরোজ মিনার আছে। এই ফিরোজ শাহর পূর্ব নাম ছিল মালিক আবদিল, আগের নাম। আর এই মালিক আবদিল নামেই হচ্ছে ফতেহা শাহের অনুগত হিসাবে কাজ করত। ফিরোজ শাহর পুরো নাম ছিল হচ্ছে সৈফুদ্দিন ফিরোজ শাহ। ইনি হচ্ছে 1487 থেকে 1490 পর্যন্ত হচ্ছে রাজত্ব করে। এই সময় হচ্ছে ফিরোজ মিনার নির্মাণ হয়। এবার হচ্ছে 1490 থেকে 91 সাল, এই সময় হচ্ছে ফিরোজ শাহের মানে হচ্ছে এই সৈফুদ্দিন ফিরোজ শাহ, যার নামে হচ্ছে ফিরোজ মিনার আছে, তো এর ছেলে হচ্ছে সিংহাসনে বসে। কিন্তু এর ছেলে ছিল হচ্ছে বালক। এই বালকের অভিভাবক হিসেবে ছিল হচ্ছে হাবেস খান। এই বালকের নাম ছিল কুতুবুদ্দিন মাহমুদ শাহ। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এই বালক হওয়ার কারণে আর এর অভিভাবক হিসাবে হাবেস খান থাকলেও তাদেরকে হচ্ছে হত্যা করে হচ্ছে একজন কুর রাজা, যার নাম হলো শামসুদ্দিন মুজাফফর শাহ। আর এর রাজত্বকাল ছিল হচ্ছে এই 1491 থেকে 1493 সাল। এবার হচ্ছে মেন রাজার কথা উঠে আসবে, যার নাম হচ্ছে বাংলা সাহিত্যে বিশেষভাবে নেওয়া হয়। তার নাম হলো হুসেন শাহ। হুসেন শাহকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে আলোচনা করা হয়েছে। ইভেন হচ্ছে গুগলেও তাকে হচ্ছে কৃষ্ণের অবতার হিসেবে ধরা হয়ে থাকে। বাংলা সাহিত্যেও বিভিন্ন জায়গায় হচ্ছে তাকে এই কথাগুলো বলা হয়েছে। এবং এই হুসেন শাহের সময়টাই হচ্ছে বাংলা সাহিত্যের সবথেকে সুন্দর সময়। আর এই সময়কালটাই হচ্ছে চৈতন্যদেবের সময়, মানে 1486 থেকে 1533 পর্যন্ত চৈতন্যদেব জীবিত ছিলেন। এবার এই সময়টাই ছিল হচ্ছে রাজা হুসেন শাহ গৌড়ের সিংহাসনে। তো এই হুসেন শাহ কে ছিলেন এবার একটু বলি।
এই শামসুদ্দিন মুজাফফর শাহের কথা বললাম, যে বালক রাজাকে মেরে সিংহাসনে বসে। শামসুদ্দিন মুজাফফর শাহের এতটাই অত্যাচার বাড়ে যে তার মন্ত্রী হিসাবে সেই সময় নিযুক্ত ছিল হচ্ছে হুসেন শাহ। হুসেন শাহ নিজের চোখে গৌড়ের সেই সময় সাধারণ মানুষের উপর অত্যাচার দেখে এই শামসুদ্দিন মুজাফফর শাহকে হত্যা করে হুসেন শাহ সিংহাসনে বসে। এবং গৌড়ের সিংহাসনে প্রধানত হচ্ছে এই হুসেন শাহই হচ্ছে সবথেকে ভালো রাজা হিসাবে গণ্য করা হয়। আর এই হুসেন শাহর স্তুতি হচ্ছে বিভিন্ন জায়গায় করা হয়েছে। বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত, কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চৈতামৃত, সব জায়গায়। গোবিন্দ পরমেশ্বর তার মহাভারতে লিখেছে, নিপতি হুসেন শাহ হয় মহামতি, পঞ্চম গৌড়েতে যার পরম সুখ্যাতি, অস্ত্রশস্ত্রের সুপণ্ডিত, মহিমা অপার, কলিকালে হইব যেন কৃষ্ণের অবতার। তো এরকমই হচ্ছে আরও বিভিন্ন কবিতা আছে যেখানে মানে আলাউদ্দিন হুসেন শাহের স্তুতি করা হয়েছে। বিজয়গুপ্ত তার স্তুতি করে লিখেছেন, সুলতান হুসেন শাহ নিপতি তিলক, সংগ্রামে অর্জুন রাজা, প্রভাতের রবি, নিজ বাহু বলে রাজা শাসিল পৃথিবী। এবার হচ্ছে হুসেন শাহের রাজদরবারে কর্মরত অবস্থায় যেসব মানুষগুলো ছিল তারাও ছিল সুপণ্ডিত। তারা হলেন, পরবর্তীতে সুপণ্ডিত হয়, তারা হলেন হচ্ছে সনাতন, রূপ, বল্লভ শ্রীকান্ত, সুবদ্রী রায়, চিরঞ্জীব সেন, তারপরে হচ্ছে রামচন্দ্র খান, যশোরাজ খান, কবিরঞ্জন, জগাই মাধাই, এরা প্রমুখরা। তো এর পরবর্তীতে হচ্ছে আলোচনা করব যে হুসেন শাহের সন্তান নসরত শাহর ব্যাপারে। এবং এই গৌড়ের পরে হচ্ছে বাংলার রাজধানী কিন্তু তন্ডাই হয়। এই তন্ডাই সম্পর্কে অনেকে জানে না, যেটি হচ্ছে গঙ্গা গর্ভে হারিয়ে যায়, সেটার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। এবার তন্ডাইয়ের পরবর্তীতে আসে হচ্ছে রাজমহল, রাজমহল থেকে হয় বাংলার রাজধানী মুর্শিদাবাদ। এবার মুর্শিদাবাদের রাজধানী মুর্শিদকুলি খাঁর ব্যাপারেও আলোচনা করব পরবর্তীতে ভিডিও। আজকের মতো এইটুকুই।